আমি হয়তো আইটেম সঙ্গে কাজ করছি কিন্তু পোশাকগুলো আরেকটু মানে আটকে উঠেছি যে পোশাকটা এরকম ছিল। আমি জানি এটা কতটুকু খারাপ লাগবে, অত বড় একটা স্ক্রিনে কিভাবে আসে আমি নিজেও অনেক সময় লজ্জা পাই। আমার নিজেরও লজ্জা লাগে। আমি এই জগতের মানুষ না, স্রষ্টা আমাকে কেন এনেছে আমি জানি না। আমার চিৎকার কান্না শুনে নেই কেউ, হ্যাঁ, কিন্তু আমার পোশাকটা দেখেছে। 2 বছর আগে সাকিব ভাইয়ের এই জায়গাটায় আসা উচিত ছিল। যখন সে মার খেয়েছিল এফডিসিতে, তখন তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। সিনিয়র আর্টিস্ট মারা গেছেন, তার লাশটা এফডিসিতে নেওয়া হয়েছে, কিন্তু সেখানেও শাকিব খান এসে একবার দেখে যায়নি। আমি মনে করি অভিমানটা ছুঁড়ে ফেলে দিয়ে এখন তার দায়িত্বটা নেওয়া উচিত। এখনকার ফিল্মে দিলদার নাসরিনদের মতো জুটি দেখা যায় না কেন? সালমান ভাই তার সাথে খুব খুনসুটি করতো, আর সালমান ভাইকে খুব মারতো। তাহলে একটু আসেন। দর্শক, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট অ্যান্ড কাট। আজকে কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি তিনি আমাদের সবার পরিচিত মুখ, নাসরিন আক্তার নার্গিস। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। দর্শক আপনাদেরকে ঈদ মোবারক। আমরা অনুষ্ঠানটা শুরু করে দিই। আমাদের একটু ছোট ফর্মালিটিস আছে, সেখানে কাট আছে এবং আনকাট আছে। আমরা দুই জায়গা থেকে প্রশ্ন পিক করতে পারবো। শুধু কাট থেকে তুললে আমাদের সেখানে হচ্ছে একটু এডিট করা চলে, আর আনকাট থেকে তুললে কোন এডিট হবে না। আমরা কোশ্চেনে চলে যাই। ওকে। চলচ্চিত্রের আইটেম সঙ্গে কিভাবে যুক্ত হলেন? যদি এই কোশ্চেনটা অনেকবারই আসলে উত্তর দিয়েছেন আপনি। আমি বলতে পারি না কিভাবে কি হয়েছে। এটা আসলে দিলদার ভাইয়ের সাথে কাজ করার পরে আসলে একটা ছবি ছিল, সালমান ভাইয়া করেছিল, ওই ছবিটার গানটা করছিলাম। স্বপ্না আপা নামের একজন ছিল, তার সাথে আমি একটি গান করছিলাম। তো ওই গানের সময় অনেক ডিরেক্টর আমাকে দেখলেন, দেখে আমাকে চুজ করলেন। ইনস্ট্যান্ট ওখানে আমাকে একটা মানি দিলেন, ড্রেসম্যানকে পাঠালেন যে ওর মাপ নাও। এইভাবেই আসলে শুরু হয়ে গেছে। নাচ দেখলেন আপনি ভালো নাচ করতেন। নাচ কি শিখেছিলেন? আমি ছোটবেলায় আমার এলাকায় যাদের বিয়ে হতো জোর করে যে ডান্স করতাম গায়ে হলুদে। আর আমি চারিপাশে আমার হিন্দু বান্ধবীরা ছিল, ওদের তো পুজো টুজো হতো, ওখানে আমি ওই পুজোতেই ডান্স করতে করতে আমি এরকমই ডান্স শিখে গেছি আর কি। আচ্ছা, এরপরে তো এক চিঠি আপনি আইটেম সঙ্গে কাজ করেছেন এবং কৌতুক অভিনয় শিল্পী হিসেবে আপনি অনেক জনপ্রিয়। আইটেম সঙ্গের পোশাকগুলো দেখে আপনি কান্না করেছিলেন অনেক। আমি মেকআপ রুমে একটু আইটেম সংগুলো একটু অশ্লীলতায় ছিল। অশ্লীলতা ছিল বলতে কি আসলে ছিলই। আমি মেকআপ রুমে যে কান্না করতাম, সেই কান্নার আওয়াজ জানি আমার বাইরে না যায়, তখন আমি কলটা ছেড়ে দিতাম। কলটার পানিগুলোর শব্দ হতো, তখন জানি কানে আমার কান্নার আওয়াজটা কম যেত। এই কথাগুলো আপনারা হচ্ছে আমরা ড্রেস রুমে ঢুকে যেতাম, ড্রেস রুমে ঢুকে আমরা কান্না করতাম, তখন আমাদের মেকআপ গুলো নষ্ট হয়ে যেত। তখন আবার আমার মেকআপ টেবিলে বসতে হতো, তখন পিছন থেকে, তখন তো খুবই মানে একদিনে 4-5টা ছবির কাজ করতে হয়। এবার তখন বলতো আপু তাড়াতাড়ি করেন, হ্যাঁ লেট হয়ে যাচ্ছে। কারণ আমার সাথে তো আরও সিনিয়র আর্টিস্ট থাকতো, তারা তখন ওই কোনো রকম মেকআপটা করে দৌড় দিতাম। আর যখনই আমাদের ভালো কোনো সিকোয়েন্স হতো তখন বলতো নিজের ড্রেস নিয়ে আসতে, আর যখনই আইটেম সং হতো তখন তারা বানাতো। সেই সময় কেউ ডিরেক্টরদের সাথে কথা হয়নি যে ভাই আমি হয়তো আইটেম সঙ্গে কাজ করছি কিন্তু পোশাকগুলো আরেকটু ঠিকঠাক হলে আমাদের হাজার বললো তখন লাভ হতো না, কারণ তারা তো তাদের বিজনেসের কথা চিন্তা করতো। তবে দেখেন, সবচেয়ে বড় কথা সেটা আপনি বাদ দেন, আমি বর্তমানে কি দেখছি, মানে যেই পোশাকে দেখি আমার নিজেরই লজ্জা লাগে। বসুন্ধরাতে গেলেও লজ্জা লাগে। এখন দেখি যেসব ড্রেস পরে আসে ক্যামেরার সামনে, এই আমরা তো শিল্পী, সেটা আমাদের কাজের ক্ষেত্রের জন্য, কাজের জন্য, দর্শককে দেখানোর জন্য, সেটা আমাদের অভিনয়। কিন্তু এখন যেগুলো দেখি সেটা কি অভিনয়, সেটা কাজ কিভাবে আসে আমি নিজেও অনেক সময় লজ্জা পাই। আমার নিজেরও লজ্জা লাগে। এখন এগুলো বললে আসলে অনেকেই এটা দেখে বলবে কি ঢং করে। আসলে ঢং না। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে এখন অনেকেই দেখছেন ক্যামেরার সামনে চলে আসে, মনে করে যে এটাই একটা ফ্যাশন, এটাই অনেক কিছু। কিন্তু আমরা যে একটু ছোট
পরে ওটা অভিনয়ের জন্য কাজ করেছি, সেটাকে নিয়ে কিন্তু সারা জীবন একটা সিল মেরে দিল। সবকিছু মিলে আসলে একটু আগে যেটা করেছিলেন আপনারা, সেটা হচ্ছে চরিত্রের প্রয়োজনে পড়েছিলেন। রাইট, ওটা তো আমার নিজের শখের জন্য না, আমার চোখের জল কিন্তু কেউ দেখেনি আপু। বলেন যে সবাই চরিত্রের প্রয়োজনে কিন্তু পোশাকটা রাইট, আমি শুধু বলছি আপু, আমার চোখের জল দেখেনি, আমার চিৎকার কান্না শুনে নেই কেউ, হ্যাঁ, কিন্তু আমার পোশাকটা দেখেছে, আমার ক্যামেরার সামনে যে অভিনয়টা করেছি সেটা দেখেছে। এমনও হয়েছে একটা গান করে কিংবা পোশাকটা আমার ভালো লাগেনি, একটা গান করেছি, 2-4 রাত আমি ঘুমাইনি, মানে আটকে উঠেছি যে পোশাকটা এরকম ছিল, শর্টটা এইভাবে নিয়েছে। অনেক সময় না করতাম, বললো না এইভাবে দাও, আমি জানি এটা কতটুকু খারাপ লাগবে, অত বড় একটা স্ক্রিনে কেমন দেখা যাবে, আমি জানতাম। এই জন্য ছবি দেখি নাই কখনো, আমি শুধু ফুলের মতো বউ ছবিটা দেখেছিলাম, এছাড়া আমি কখনো যে সিনেমা হলে ছবি টবি দেখি নাই। লাস্ট আমি সত্তা ছবি পোশাকের জন্য নিজের কাজগুলো আপনি সিনেমা হলে গিয়ে না, আর সময়ও ছিল না, সত্যি কথা বলতে সময় কোথায়। আপনি অনেক সম্মানই নিতেন সেই সময়, আমার মনে হচ্ছে অনেক আগে একবার পত্রিকায় পড়েছিলাম একটা গানের জন্য আপনি ওই সময় খুব ভালো সম্মান নিতেন। ওই সময়ই অনেক, আপনার অনেক ডিমান্ড ছিল তখন। আমরা গল্পগুলো ভুল করেছি, আমি যদি আরো যা নিতাম তার চেয়েও যদি আরো ডাবল চেতাম আমি তখন নিতে পারতাম, কিন্তু আমরা কখনো এইসব চিন্তা করিনি। আমি চিন্তা করছি এভরিডে আমি কাজ করব, এভরিডে। আর ভয় পেতাম যদি কোনো কিছু ডিমান্ড করি, যদি আমাকে পরে না নেয়। চলচ্চিত্র ছাড়া আমি তো আর কিছু তখন বুঝি না, বিকজ আমি 13-14 বছর বয়সে এসেছি, আমি তো আর পৃথিবীর কিছু দেখিনি, এটাই দেখেছি। 14 বছরে আপনি 14 বছরও না, 13 বছর। হ্যাঁ, তো আমার পৃথিবী ওটাই ছিল, এর বাইরে যে কিছু আছে, কিছু করে খাওয়া যায়, কোনো কাজ আছে, সেটা তো আমি চিনিনি। আর যেখানে আমি আস্তে আস্তে বড় হয়েছি, আমার কাছে ওটাই মেন ছিল। আর অন্য কিছু চিন্তা করার মতো, অনেকে বলে হ্যাঁ তখন আপনারা চলচ্চিত্র ছেড়ে দিতেন। আরে ভাই, চলচ্চিত্র ছেড়ে দিব, আমি তো অন্য কিছু চিন্তামই না, জানতামই না। ইভেন এখনো বলে সময় দিয়ে দিয়েছেন, এক জীবন দিয়ে দিয়েছেন চলচ্চিত্রের জন্য। আর এটা ছাড়া আমি অন্য কোথায় যাব? ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পীদের জন্য শাকিব খানের কি ভূমিকা থাকা দরকার বলে আপনি মনে করেন? বড় স্টার, মেগা স্টার, তো শিল্পী অনেকেই বলে যে শিল্পীদের জন্য আসলে কি করেছি, সে তো একাই অনেক বড় স্টার হয়ে গেছে। তো আমরা তো অনেক শিল্পীরা দেখা গেছে যে এখন চান্স পাচ্ছি না কিংবা কাজ পাচ্ছি না, আমরা কিভাবে জীবনযাপন করব? ওর তো এখানে একটু হলেও দেখা উচিত। তাকে নিয়ে কথা বলা কি আমার সাজবে বলেন? সে এত বড় সুপারস্টার, তাকে নিয়ে অনেক সিনিয়র হলো, আসলে যেহেতু সিনিয়র আর্টিস্ট, সো ওই জায়গা থেকে আপনি বলতেই পারেন। আমি তার বয়সে সিনিয়র না, বাট কাজে সিনিয়র। কিন্তু আমরা যখন এসেছি সেও কিন্তু তখন চলচ্চিত্রে আজিজ ভাইয়ের সাথে, হ্যাঁ, তখন তাকে ফোকাস করা হয়নি, বাট সে কিন্তু আমাদের সমান সমানই এই লাইনে। যাই হোক, আমি তাকে নিয়ে শুধু একটা কথাই বলতে চাই, সে কষ্ট করে এই জায়গায় তাকে নিয়ে গেছে। আর প্রত্যেকটি মানুষই চায় যে আমি কষ্ট করে আমি এগিয়ে যাই। দেখা গেছে যে অনেক সিনিয়র আর্টিস্ট মারা গেছেন, তার লাশটা এফডিসিতে নেওয়া হয়েছে, কিন্তু সেখানেও শাকিব খান এসে একবার দেখে যায়নি। অনেকেরই ক্ষোভ তার প্রতি, আপনি কি বলবেন? অনেস্টলি বলবো, তার হয়তো অভিমান আছে, অভিমান থেকে এটা হতে পারে। আর আরো অভিমানটা হয়েছে যখন সে মায়ের খেয়েছিল এফডিসিতে শিল্পী সমিতির সামনে, তখন তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি, 2-3 জন ছাড়া। ছোট ছোট জিনিসগুলো জমিয়ে 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 না অনেক বড় কিছু হয়। আমার মনে হয় কি, যখন অনেক বেশি হয়ে গেছে তখন তার কষ্টটা বেশি পেয়েছে, তখন সে ফিল করেছে যে না, এখানে ঠিক আছে, এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু আরো কিন্তু আমি সহযোগিতা পেতে পারতাম। এই কারণে ছোট ছোট অনেক সময় নিষিদ্ধ করা হয়েছিল। নাসরিন আপা, আমি আপনার সাথে একমত, কিন্তু অভিমানকে পুষে রেখে যে আমি কারো আর খবরই নিব না, যে এটা কিন্তু ভুল ধারণা। এটা কেন আমি বলি আপু, শুধু শাকিব খান কেন, অনেকেই তো আসেনি না, ফোকাস তো হয় কেন আপু, যারা একেবারে খুব আর বড় স্টার, মেগা স্টার, তিনি তো ইনি না আসলে অনেকে আসলে উন্মুখ হয়ে তাকিয়ে থাকে। কেন দেখেন, আমাদের মতো ক্যারেক্টার আর্টিস্টও যখন মারা যায় তখন তো অনেক সময় বলে কি না না দরকার নেই, লাশ আনার দরকার নেই, হ্যাঁ দরকার নেই, মাটি দিয়ে দাও, ঠিক আছে। তো শুধু শাকিব খানকে দোষ দিয়ে তো লাভ নেই, ও আসে না কেন? প্রয়াত দিলদার ভাইয়ের সাথে জুটি বেঁধে কাজ করেছেন, ওনার কোন ব্যাপারটা খুব মিস করেন? মানে রেগে গেলে তোতলা হয়ে যেত, এটা খুব মিস করি। হ্যাঁ, আচ্ছা, রেগে গেলে খুব
মানে কোনো কারণে রেগে গেছে তখন। আর খুব মিস করি যে সালমান ভাই তার সাথে খুব খুনসুটি করতো, আর সালমান ভাইকে খুব মারতো। সালমান ভাই বলতো বস 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 বস। এই বিষয়গুলো আসলে অনেক মিস করি, অনেক মিস করি। আপনাকে নিশ্চয়ই অনেক স্নেহ করতেন দিলদার ভাই, খুবই আদর করতে, আবার রেগে গেলে বললাম না যে এটা করতে। এবং সেই সময় আপনাদের আর কি বন্ডিংটা অনেক অনেক ভালো। আমি তাকে সত্যি কথা, আমি তাকে মানে ক্যামেরার সামনে আমরা অভিনয় করতাম, ক্যামেরার কাট দেন না আমার বাবা, আমি তাকে এইভাবেই দেখতাম। আমি তার ফ্যামিলির সাথে মিশেছি, তার 2 মেয়ে, তার ভাবি আমাকে মেয়ের মতোই দেখতেন। তার বলতো এটা আমাদের একটা মেয়ে, ছোট মেয়ে। তার যে ছোট মেয়েটা, সেই মেয়েটা আমাকে খুবই আদর করতো, লুনা। মানে দিলদার ভাইকে বাবার সম্বোধন করতেন, বাবার সমতুল্য ছিল সে। আমি ছোট ছিলাম, কিন্তু আমি ফার্স্ট যখন তার কমলাপুরের বাড়িতে গেলাম, আমার ওই জায়গাটা ভালো লাগেনি। আমি তাকে বুদ্ধি দিয়ে ভাবিকে পুটিয়ে টুটিয়ে আমি কিন্তু মালিবাগে নিয়ে আসলাম। মালিবাগে আমার বাসা ছিল। তার মেয়ের কাবিনের সময় আমি ছিলাম। তবে দুঃখজনক একটা কথা আজকে বলি, বিয়ের দিন আমি ছিলাম না। কেন ছিলাম না জানি না। যখন এই ভিডিওটা দেখি, এখন যেটা দেখায় ইউটিউবে দেখি, সবাই আছে, শুধু নাসরিন নেই। এটা আমাকে খুব কষ্ট দেয়। হ্যাঁ, যেদিন কাবিন হয়, যেদিন কাবিন হয় সেদিন আমি ছিলাম। কেন ভাবি আমার কান্না করে পড়ে যায়। মাঝখানে একটু প্যাস লেগেছিল, সিনেমায় যেটা হয় পলিটিক্স, কেউ ঢুকে গিয়েছিল, ভাবিকে একটা পরামর্শ দিয়ে। মানে ফিল্মে আপনি পলিটিক্সের শিকার হয়েছেন? আমি সব জায়গায়, আমি তো সেই জায়গা থেকে দিলদার ভাই আপনাকে কোনো হেল্প করেনি কিংবা? না, আসলে তার পরিবারের থেকে নিষেধ ছিল যে তুমি আর ওর সাথে কাজ করবে না। দেন সে আমার সাথে কাজ করা বন্ধ করলো। ওই যে তখনই আমি বাধ্য হয়ে যে আইটেম সংগুলো আমার ওই যে চোখে পড়লাম। ওই আল্লাহ বলে না যে একটা না একটা ব্যবস্থা হয়েই যায়, তখন আমার এই ব্যবস্থাটা হয়ে গেল। তখন আমি আইটেম সঙ্গে ব্যস্ত হয়ে গেলাম। তারপরে আমি বোনের চরিত্র, মান্না ভাই, সালমান ভাই অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে আপনি অভিনয় করেছেন। ভাবি, ঘর জামাইতে আমি শাবনূর আপার সাথে কাজ করেছেন, অনেক চরিত্র করেছি। কিন্তু ওই যে ঘুরে ফিরে আইটেম গানটার দিলদার ভাইয়ের সাথে আসে, কিন্তু আমি অনেক চরিত্র করেছি, অনেক চরিত্র, মানে সব চরিত্র করেছি, শুধু মাটা বাকি আছে। হ্যাঁ, মাটাও করতে চাই 8-10 বছর পরে। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখনকার ফিল্মে দিলদার নাসরিনদের মতো জুটি দেখা যায় না কেন? জানি না কেন রাখে না, বলে কি মডার্ন হয়েছে। কিন্তু আমি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় শো করতে যাই, তখন বলে কি আপু আপনাদের মতো নেই, মানে আপনারা ছিলেন, মানে একটা প্রাণ ছিল, মনে হয় ছবি দেখি। এই ধরনের এখন আপনারা নাই, সে ধরনের গল্প নেই, সেই ধরনের আর্টিস্ট নেই, আমরা সিনেমা হলে যাই না। আমি কেন আর্টিস্ট নেই নাসরিন আপা, এটাকে আপনি স্বীকার করেন কিনা? না না, ওই আর্টিস্ট না, তৈরি করতে হয় না না, ওই আর্টিস্ট না, মানে আপনাদের মতো যে মানে যেইভাবে সাজাতো আগে ডিরেক্টররা, যেমন একটা কমেডি চরিত্র থাকবে, হ্যাঁ একটা গল্প থাকবে, সেই ধরনের বিষয়গুলো এখন নেই। হ্যাঁ, নেই দেখে আমরা সিনেমা হলে যাই না। আর এখন যে সিনেমাগুলো আসে, মানে মনে হয় কি তারা আমাদের আপন কেউ না। এক হয়তো সাকিব ভাই, এছাড়া বাকিগুলো আপন মনে হয় না। এবং আপনারা কিন্তু আগে ছবি মনে হয় না, মনে হয় কি নাটক দেখছি। আচ্ছা, এটা পর্দার মানুষদের কাছে এটা মনে হতেই পারে যে একটা সময় একচিটি অনেক কাজ করেছেন, কিংবা ওই ধারাবাহিকতায় দেখা যেত যে এখন অনেক চরিত্রে আপনি হয়তো কাস্টিং পেতে পারতেন। তো ওই জায়গা থেকে কেন কাস্টিং করছে না, কি বলবেন আপনি নতুন ডিরেক্টরদের কাছ থেকে? তারা নিজস্ব লোক নিয়ে আসে, নিজস্ব যাদের সাথে যাদের সম্পর্ক ভালো আছে তাদেরকে নিয়ে আসে। তারা অভিনয় পারুক বা না পারুক, দর্শক পছন্দ করুক বা না করুক, কিন্তু তাদের পছন্দের তারা ওইটা নিয়ে আসে। বাট তারা ফিল করে না যে এটা একটা সিনেমা বানানো হচ্ছে দর্শকের জন্য, এটা তাদের মাথায় নেই। সালমান শাহ, শাবনূরের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? আপনি অসংখ্য কাজ করেছেন তাদের সাথে। সালমান ভাইয়ের কথা বললেই আমার মন খারাপ হয়ে যাওয়ার, কথা বলতে ইচ্ছে করে না। আমি অনেক ভালো ছিল। সেই দিনগুলো আর আসবে কিনা জানি না, তবে সেই দিনগুলোতে যদি যেতে পারতাম তাহলে পৃথিবীর সব কিছু ছেড়ে দিতাম। এবং যেদিন শুনলেন যে সালমান শাহ আর কি সুইসাইড করেছে, এটা কি কেমন আর কি বলবো, যে এটাকে আপনারা বিশ্বাস করেন যে সালমান শাহ সুইসাইড করেছে? আপনারা কিন্তু খুব কাছ থেকে তাকে চেনেন, জানেন। আসলে এইটা আমি বলতে পারবো না, বাট যেদিন আমার কানে আসলো সেদিন আমি দুপুরে এসছে, দুপুর থেকে রাত
3টা পর্যন্ত আমি জানলার সামনে দাঁড়িয়েছিলাম, এক পায়ে ওইভাবেই ছিলাম। পরবর্তীতে ভোরের দিকে দেখলাম যে আমার 2 পায়ে পানি, এটুকুই দেখলাম। অসুস্থ ছিলাম অনেক দিন, প্রায় 5-6 দিন খুবই অন্যরকম মানুষ ছিলাম আমি, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এটা তখন আমার সাথে কেউ নেই, আমি মাত্র তো চলচ্চিত্রে এসেছি, এটা 2-3 বছরের মাথায় ঘটনাটা। হ্যাঁ, এরকমই। তখন যে আমাকে বোন বলতো, যার গাড়িতে কুলে করে আমাকে বসিয়ে, ফার্স্ট আমি গাড়ি কিনেছি, তুই দেখ বস, ভাইয়ার গাড়ি কেমন, চারিপাশে 2-4 ডালা খুলে আমাকে দেখালো, লজ্জায় আমি দৌড় দিলাম। তো সেই ভাইটা আমার, আসলে আমি তো ওইভাবে আদর পাইনি, একমাত্র ওই মানে কোনো বড় ভাই আদর করে ছোট বোনকে, সেটা আমি ভাইয়ের কাছেই পেয়েছি। আমি তখন একা থাকি, আমাকে যে কেউ সান্ত্বনা দিবে, আমি যে জানালার পাশে দাঁড়িয়েছিলাম, কেউ যে আমাকে বলবে ঠিক আছে, একটা সান্ত্বনা দিয়ে আমাকে বসাবে, কিংবা বলবে ঠিক আছে খাও, কিংবা ভালো মন্দ, এটা বলার কেউ ছিল না। বিকজ আমি ওই বাসাটায় তখন একা থাকি, কেউ আমার সাথে না, আমার ভাই বোন ছিল না তখন আমার সাথে, আমি একা ছিলাম। আসলে বলতে পারবো না, বুঝাতে পারবো না, এই ঘটনাগুলো আসলে বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না, এতটুকুই বলতে পারছি এই মুহূর্তে। এবং আপনি বলছিলেন আপনিও কিন্তু একা ছিলেন। হ্যাঁ, এখন দ্বিতীয় আপার মেয়ে লামিয়া, সেও কিন্তু একা স্ট্রাগল করছে আর কি। লামিয়াকে আমি ছোট দেখেছি। আমি আমার লামিয়ার ভাইটাকে, একটা প্রোগ্রাম ছিল, এটা গুলশানের দিকেই, তখন আপার হাত থেকে আমি একটা পুরস্কার নিয়েছিলাম, অনেক আগের কথা তো আমিও ছোট, কারণ আমার এতটা মনে নেই, এটুক মনে আছে। লামিয়া আর লামিয়ার ভাইকে ছোট দেখেছি। তারপরে বড় হিসেবে দেখলাম যেদিন আপুর লাশ নিয়ে আসছে এফডিসিতে, সেদিন আমি খুব মানে চিৎকার করছিলাম যে আমি চেহারা দেখতে চাই, আপুকে আমি দেখতে চাই। মানে আপুর তো মানে দেখানোর মতো কোনো মানে অবস্থা ছিল না। তো সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে কোনোভাবেই মুখ দেখানোটা যাবে না, এটা সম্ভব না আর কি। তো লামিয়া বারবার বলছিল যে আম্মুকে তো দেখানো যাবে না, আম্মুকে তো দেখানো যাবে না, আন্টি আম্মুকে দেখানো যাবে না, আম্মুকে দেখানো যাবে না, আপনি বুঝতে পারছেন না কেন? আমি কোনোভাবেই মানতে পারছিলাম না, মানে আমি খুবই চিৎকার পাচ্ছিলাম, আমি আপুকে এক ঝলক দেখতেই চাই। তো ওই সময়টা লামিয়াকে দেখেছি। এরপর আমি দেখিনি, রিসেন্টলি লামিয়ার একটা ঘটনা দেখলাম, আমার জানি না কতটুকু কি, তবে খুব খারাপ লেগেছে যে লামিয়া তো নিজে একাই স্ট্রাগল করছে আসলে সবকিছু মিলে। বললো তো যে ভাইটাও বিদেশ আছে, আমি একা আছি, আমার তেমন কেউ নেই। কিন্তু জানি না ওর চাচার ফ্যামিলির কেউ আছে কিনা, মানে ওকে সাপোর্ট দেয় কিনা, আমি তো সেটা জানি না। যেটা অসহায় ফিল করলো সেটাই দেখেছি, আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। আপনি ক্যারেক্টারে যা ছিলেন, যা মানে আমি সিনেমার মানুষ না, সত্যি কথা, আমি চলচ্চিত্রের মানুষ না, আমি এই জগতের মানুষ না। স্রষ্টা আমাকে কেন এনেছে আমি জানি না, বাট আমি এই জায়গার মানুষ না, সত্যি কথা। সর্বোচ্চ জনপ্রিয়তা পেয়েছেন সেটা আমার কাজের জন্য, আমি জানি না, বললাম তো, মানে আমি জানি না। আপনার সেরা রোমান্টিক মুহূর্ত কবে, কোথায়, কার সাথে কেটেছিল? সেটা আমার বর্তমান মানে স্বামী, যে তার সাথেই প্রেমও হয়েছে, রোমান্টিক সময়ও হয়েছে, এছাড়ার বাইরে কারোর সাথেই হয়নি, কখনোই ওরকম কিছু আমার জীবনে আসেনি কিংবা হয়নি। ভাইয়ের সাথে পরিচয়টা কিভাবে, কত সালে? ও চলচ্চিত্রের মানুষই, ও অনেক বছর ধরেই চলচ্চিত্রে কাজ করেছে, মাঝখানে ও মিউজিক ভিডিওতে কাজ করতো। ভাইয়ের নাম কি আমরা জানতে পারি? ওর নাম রিয়েল খান। আচ্ছা। তো আমি এখন বর্তমানে বাইরে শো করি, সেই শোতে আমার একটা হিরো লাগবে, তো ওকে নিলাম কাজে। সেটা কত সালে? এটা আমার তো 2012-তে বিয়ে হয়েছে, 2011-র ঘটনা আর কি। আচ্ছা। ওকে আমার ভালো লাগলো, ও বিহেভ, ও কেয়ারিং ছিল, সবকিছু মিলিয়ে মনে হয়েছে যে ছেলেটা ভালো। তারপরে ওদের পরিবারের একজন, ওর খালা, তাদের সাথে আমার আবার জমি কেনার একটা আছে, নেশা আছে। তো বলছিল গাড়িতে, তখন আমি বললাম যে কোথায়, সাভারে? বললো হ্যাঁ। তা আমি বললাম আমি কি যেতে পারি, দেখতে পারি? না না না, ওর খালা আম্মা দেখবে। তো আমি গেলাম,
তার পরিবার ওই খালামা বসে ভাত টাত খেলো, বাচ্চারা ছিল সাথে, আত্মীয় স্বজন ছিল। তখন ওদের সাথে মিশে আমার কেমন জানি একটা মনে হলো যে ফ্যামিলি পেয়েছি, আমার ভালো লাগলো। তো ও যাচ্ছিল, তা আমি ভাবছিলাম যে ও আমাকে নিচ্ছিল না কেন। পরে একটা ড্রেনের মতো, তা আমি পার হতে পারছিলাম না, তো ও বলছিল আপু হাত দেন। আপনাকে আপু বলে ডাকতো ভাই? আমাকে আপু বলে ডাকতো। মানে আপনার হাজবেন্ড, এখনকার হাজবেন্ড, তখন আপনাকে আপু বলে ডাকতো? যেহেতু আমি চলচ্চিত্রের নাসরিন, আমি একটু সিনিয়র আর্টিস্ট, হ্যাঁ সেই সম্মানে, তো একদম সিনেমার মতো। তো আমি না কেন জানি একটু তখন হাত দেন বলাতে, আমি একসাথে কাজ করি তখন আমার তেমন একটা কাজ করি একটা হিরো, যখন বলেছে আমার হাত দেন, তখন আমার হাতটা দেওয়ার পরে জানি কেমন লাগছিল। তখন আমি তো বললো আমি যদি পড়ে যাই, তো আমি হাত ধরে টান দিয়েছে, তখন সামনে যেয়ে দেখে আর একটু কাদা। আচ্ছা। তো বললো যে এইখান দিয়ে হেঁটে যাব কিভাবে, আমার জুতা নষ্ট হবে। তো বললো আপু তাহলে একটু আসেন। মানে কাঁদে নিল, তাই তো? একদম সিনেমার মতো কাঁদে নিলে, একটু নায়ক নায়িকাকে এখন কাঁদে কাদা পার করছে। হ্যাঁ, ওইটু যাওয়ার পরে শুকনো জায়গা, তো পার হয়ে গেলাম। তো ওর খালাম্মারা তাকিয়েছিল মানে একটু ওই দিকে, তো ও লজ্জা পেল, আমিও লজ্জা পেলাম। পরে আমরা দেখলাম, ঘুরে আসলাম। একটা ছোট কুয়া, এর উপরে একটা গাছ মানে বেয়ে মানে পাতাগুলো ছড়িয়ে আছে, ডাল টাল। তো সেখানে বসে ওরা পিচ্চিরা সবাই ছবি তুলছে, মানে খালাতো ভাই বোনগুলো। তো ওখানে গিয়ে আমরাও, পরে ও একটা ছবি তুললো, আমিও তুললাম। পরে আমার একটু ভাল লাগলো, আমি একটু নিজে নিজে ওর পিছনে বসে একটু ছবি তুললাম। কেমন জানি ওর প্রেমে পড়ে গেলাম। অফারটা দিয়েছিল কে সবার? আমি ওদের বাসায় গেলাম। কি বললেন? ওর ভাইয়া হারমোনিয়াম বাজাতো, গান শোনালো। আমি গিয়েছিলাম একটা কাজে পাসপোর্টের জন্য, তো ওরা একটু হেল্প করেছে। তারপরে না, সত্যি কথা কি, আমি ছোটবেলা থেকে পরিবার থেকে দূরে, তো আমি ভাই বোনের মধ্যে ছোট। আমি চলচ্চিত্রে অনেকগুলো বছর কাটিয়েছি পরিবারের থেকে দূরে। আসলে ছোটবেলা বাবা মা মারা গিয়েছে, যার জন্য পরিবারটাকে আমি ওইভাবে পাইনি। তখন ওই একদিন দুই দিনই যে পরিবারের সাথে মিশেছি, আমি মনে হয়েছে যে এটাই আমার জায়গা, আসলে এইটাই আমার জায়গা। আমার না মানে তখন মনে হয়েছে যে আমি আমার যদি এরকম একটা পরিবার থাকতো, তখন ওকে না আরো বেশি ভালো লেগে গেল। তারপরে আমি উইলিংলি ওকে বললাম। একটু আগে আপনি বলছিলেন যে আপনার হচ্ছে ফ্যামিলিতে কেউ ছিল না, বাবা মা অনেক আগে মারা গেছে, আপনি ফ্যামিলি থেকে ডিটে আছে। ভাই বোন? আমরা 5 বোন, এক ভাই। বোনদের মধ্যে আমি ছোট, আমার ছোট ভাই। আর 4 বোনই তখনই মানে যার সংসার নিয়ে ব্যস্ত ছিল। আপনি কার সাথে ছিলেন যখন আপনি? আমি মেজু আপার সাথেই ছিলাম। চলচ্চিত্রে আসার পরে আমি তো মেজু আপার থেকে দূরে একা একাই মানে আমার লাইফটাকে একা একাই পার করেছি। তারপরে ভাই বোনদের মধ্যে আপনাদের মিল আছে তো আর কি? দেখা সাক্ষাৎ আছে, মিলটা আসলে আন্তরিকতাটা অনেক কম আছে, মানে আমার দিক থেকে 100% আছে। যেটা আপনি ছোট, সবারই আগলে রাখার কথা ছিল যে ভাই বলেন বোন বলেন। না, আসলে আমি আমার পরিবারের থেকে সেই জিনিসটা পাইনি। আমারও তাই মনে হয়েছিল, এই জন্য আমি আসলে বললাম যে বাবা মা না থাকলে কি হয় কি, যে বড় ভাই কিংবা বড় বোন যারা থাকেন তারাই কিন্তু আগলে রাখেন, কিন্তু এই জিনিসটা হয় উল্টো হয়ে গেছে। এখন আমি তাদেরকে টেক কেয়ার করি কিংবা আমি তাদের খোঁজ খবর নেই, মানে যেটা বড় বোনদের হওয়া উচিত সেটা আমার করতে হয়। ভাইয়ের সাথে যোগাযোগ আছে? ভাইটার সাথে এখন যোগাযোগ নেই, এটা লং হিস্টোরি, এখানে নাই বলি। শিল্পী সমিতির নির্বাচনের এপিট ওপিট, এইটা আমি জানি না, এটা বলতে পারবো না। না না, আপনি একাই তো ফাইট করেছেন। হ্যাঁ, আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন। তো কি মনে হয় যে শিল্পী সমিতিতে দেখা গেল যে অনেক রদবদল হলো, অনেক এটা নিয়ে নিউজ কভারেজ থেকে শুরু করে একেবারে সেই সময়কার অনেক কাহিনী হয়ে গেল। তো আসলে শিল্পী সমিতি নির্বাচন যদি হয়, আবারও সুষ্ঠুভাবে হয়, তো শিল্পীদের কি স্বার্থ এখানে থাকতে পারে, কিন্তু শিল্পীরা কি আসলে উপকৃত হতে পারে এই সমিতি থেকে? কেউ সত্যিকারের অর্থে কেউ কাজ করতে চায়, যেমন আমি চেয়েছিলাম কাজ করি, যে আপু দূরে থেকে কাজ করা যায় না, অবশ্যই করা যায়, দূরে থেকেও আমি কাজ করেছি। কিন্তু সামনে থাকলে হয় কি, যে অনেকেই মানে এগিয়ে আসে, হয়তো অনেকেই বলে যে আপু যেহেতু আছে, তখন চিন্তা করে যে এখানে আছে, সমিতিতে একটা পদে আছে সে। আর এপিট কি বললেন সেটা বুঝিনি, শুধু এটুকুই বলতে চাই। আপনি কিন্তু ভালো দিকটাও দেখেছেন, আপনি শিল্পী সমিতির নেতিবাচক দিকটাও দেখেছেন। ভালো লোক যদি আসে তাহলে ভালোই হয়, মন্দ লোক আসলে মন্দই হয়। কাকে মনে করেন যে শিল্পী সমিতিতে নির্বাচনে আসলে ভালো হবে তিনি থাকলে? এইটা বলতে পারবো না,
তবে আসলে কি যারা বেসিক্যালি যোগ্য লোক তাদেরকে কেন জানি শিল্পীরা চুজ করে না। যাদেরকে চুজ করে, কেন চুজ করে আমি জানি না, এখানে হয়তো কোনো বিষয় আছে, সেই কারণে হয়তো ওই মানুষগুলো থাকে। আসলে সব জায়গায় দেখবেন যে আসলে যারা যোগ্য মানুষ তারা কিন্তু আসলে তার যোগ্য আসনটা পায় না। কিন্তু আপনারা তো সাজেস্ট করতে পারেন, নাম প্রস্তাব করতে পারেন যে ইনি নিয়ে আসলে ভালো হয়। এখানে পূর্ণিমা আপা আছে, শাবনুর আপা আছে, এখন না ওরা তো জুনিয়রদের আসবে মধ্যে না, পরিমণি যারাই আছে। আসে তারা আসলে কি ওই বললাম না যে একটা রহস্য কোথায় জানি আছে, হ্যাঁ, এটা বলতে চাই না, তবে একটা রহস্য আছে সেখানে আসলে ইভেন ভালো। যদি শাকিব খানের শিল্পী সমিতির আর কি চূড়ান্ত কোনো পদে আর কি প্রার্থী তবে হয় আমি কিংবা আসে, রিসেন্টলি বলতে সেক্ষেত্রে কি চাই ভালো কিছু হতে পারে না? মানে 2 বছর আগে সাকিব ভাইয়ের এই জায়গাটায় আসা উচিত ছিল। এখনো তার সময় আছে এবং আগামীতে সে ট্রাই করতে পারে, চিন্তা করতে পারে। তো আমার মনে হয় যে তার এই জায়গাটায় এখন রাগ না করে, আসা অভিমান উচিত। অনেক হয়েছে, আমি মনে করি অভিমানটা ছুঁড়ে ফেলে দিয়ে এখন তার সমিতির দায়িত্বটা নেওয়া উচিত। আর বললাম না যে অভিমান অনেক হয়েছে, অনেক অভিমান হয়েছে, আসলে আমরা সবাই অভিমানী, অভিমানটা কিন্তু বেশিক্ষণ থাকে না, ধরে রাখা উচিতও না। আমার মনে হয় ভাইয়ার এই নেক্সট টাইম ভাইয়ার আরো 2 বছর আগে করা উচিত ছিল, কিন্তু আগামীতে আর 1 বছর পরেই ইলেকশন, আমার মনে হয় এই হালটা ভাইয়ার এবার ধরা উচিত। না, তার মানে আপনি প্রত্যাশা করছেন যে শাকিব খান আসলে শিল্পী সমিতি না, মানে সবকিছু মিলিয়ে উন্নয়ন আমার হবে। কাছে মনে হয় ভালো হয়, ছবিও হবে, আবার মানে আমরা কাজ করতে পারবো। আপনি আর কি এই participate দায়িত্বটা না করছেন সামনে শিল্পী সমিতি নির্বাচনে? ভেবে দেখবো, এখনো বলতে পারছি না, ভেবে দেখবো। তবে সাকিব ভাইয়ের এবার আসা উচিত। সবকিছু অভিমান অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে, অনেক অভিমান করেছেন। আমরা জানি অনেকে যারা আপনাকে ভালোবাসি অনেক কষ্ট পেয়েছেন আপনি, কিন্তু পরিবারের থেকেই কষ্ট পেতে হয়, আবার পরিবারের মানুষের কাছে ফিরে আসতে হয়, পরিবারকেই ভালোবাসতে হয়। দিন শেষে আপনার পরিবার মানে চলচ্চিত্রের কিন্তু পরিবার আমরা আপনার, তারপরে আপনার যেটা আছে তো সেটা আছে, সেটা প্রথম, দ্বিতীয় আমরা। আমাদের ঘরে আবার ফিরে আসেন, আপনাকে চাই, আপনাকে অনেক ভালোবাসি, মন থেকে অনেক ভালোবাসি, চলে আসেন, এই দায়িত্বটা আপনি নিয়ে নেন। বাহ, চমৎকার নাসরিন আপা, আজকে অনেক গল্প করলাম, অনেক সময় দিলেন আপনি। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আপনি অনেক ভালো থাকবেন, অনেক সুন্দর থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনি অনেক ভালো থাকবেন, অনেক সুন্দর, আপনি অনেক সুইট। দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। দর্শক, গল্পে গল্পে কাট অ্যান্ড কাট আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক।